ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। 2024 সালের 5 আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। টানা এক মাসের আন্দোলন, শত শত প্রাণহানি, হাজার মানুষের রক্ত ও আত্মত্যাগের পর এদিন পতন ঘটে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে দেশের ইতিহাসে অন্যতম বড় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা এবং পালিয়ে আশ্রয় নেন ভারতে। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায়। অবসান ঘটে দীর্ঘ 17 বছরের স্বৈরাচারী শাসনের। তবে এই বিজয়ের দিন ছিল একই সঙ্গে রক্তাক্ত। সরকার পতনের পরও দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। শেখ হাসিনা দেশ ছাড়ার পরও আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত ও আহত হন। যে আন্দোলন শুরু হয়েছিল সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে, তার চূড়ান্ত পরিণতি হয় সরকার পতনের মধ্য দিয়ে। এর মধ্যে 2 সপ্তাহ আগে 22 জুলাই ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, কিন্তু 5 আগস্ট জনরোষে, আন্দোলনের চাপ এবং দ্রুত পরিবর্তনের পরিস্থিতির মধ্যে তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ঠিকই পালিয়ে যান। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 5 আগস্ট কারফিউ উপেক্ষা করে ভোর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রাজধানীর প্রবেশমুখে বিভিন্ন স্থানে বাধা ও সংঘর্ষ হলেও মানুষের ঢল থামেনি। দুপুরের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর রাজপথ জুড়ে শুরু হয় কোটি কোটি মানুষের উল্লাস। মুক্তির আন্দোলনের রাস্তায় নেমে আসে শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। মূলত সকাল থেকেই রাজধানীর রাজপথ দখল নেয় আপামর মানুষ। হাজারো বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে গণভবনে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ ভবনেও ঢুকে পড়েন মুক্তিকামী মানুষ। শিশু, বৃদ্ধ, শিক্ষার্থী, শ্রমজীবী, নারী, সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে রাজপথ পরিণত হয় এক অভূতপূর্ণ উল্লাসের মঞ্চে। কিন্তু এই বিজয়ের দিনও থামেনি সহিংসতা। তথ্য অনুযায়ী রাজধানীর প্রবেশপথ সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও এদিন বিভিন্ন স্থানে গুলিবর্ষণে কমপক্ষে শতাধিক মানুষ নিহত হয় এবং কয়েক হাজার মানুষ আহত হন। 2009 সালে ক্ষমতা আসার পর দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করা, নৃশংসভাবে বিরোধী মত দমন এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের প্রতি সরকারের কঠোর অবস্থানের শেষ পর্যন্ত আন্দোলনকে গণ অভ্যুত্থানের রূপ দেয়। 1 জুলাই শুরু হওয়া আন্দোলনের শুরুতে শিক্ষার্থীদের দাবি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের যৌক্তিক সংস্কার। 2018 সালে সরকার প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করলেও 2024 সালের জুনে হাইকোর্টের সেই প্রজ্ঞাপন বাতিল করে পুনর্বহালের রায় দেয়। এরপরই নতুন করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাইকোর্টের রায়ের পর পুনরায় 56% কোটা কার্যকরের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। মেধাভিত্তিক নিয়োগের দাবিতে শুরু হওয়া আন্দোলন দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারপন্থী সংগঠনের সন্ত্রাসীদের লেলিয়ে দেয়। এক পর্যায়ে সংঘর্ষ, প্রাণহানি ও দমনপীড়নের মধ্যে আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। পরবর্তীতে জাতিসংঘের তথ্য অনুযায়ী এই আন্দোলনে প্রায় 1400 জন মানুষ নিহত এবং প্রায় 20,000 মানুষ আহত হন। মূলত 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল, কিন্তু 3 ও 4 আগস্টে হামলার ব্যাপক প্রাণহানির পর আন্দোলনের সমন্বয়করা কর্মসূচি একদিন এগিয়ে এনে 5 আগস্ট নির্ধারণ করে। লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল, সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি 5ই আগস্ট। সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। যারা পারবেন, যাদের পক্ষে সম্ভব হবে, আজ রাতেই আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান।
আন্দোলনের শুরুতে সমন্বয়করা হত্যাকাণ্ডের দায় স্বীকার করে শেখ হাসিনার প্রকাশ্যে ক্ষমা, বিচার এবং 9 দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছিলেন, কিন্তু সেই দাবি পূরণ না হয়ে আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হয়। বাইরে থাকা সমন্বয়করা ফ্যাসিবাদ বিরোধীদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যান এবং কর্মসূচি আরও বিস্তৃত করে। পরে সমন্বয়করা মুক্তি পাওয়ার পর 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে 1 দফা ঘোষণা দেয়। শেখ হাসিনা পদত্যাগকে তখন আন্দোলনের একমাত্র দাবি হিসেবে সামনে আনা হয়। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। 1 দফা ঘোষণার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। দমন-পীড়ন বাড়লেও আন্দোলনকারীরা পিছু হটেনি। তারা 5 আগস্টকে 36 জুলাই আখ্যা দিয়ে ঘোষণা করে। সরকার পতনের আগ পর্যন্ত তাদের কাছে জুলাই শেষ হবে না। আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। অবশেষে আসে সেই প্রতীক্ষিত দিন। ভোর থেকেই রাজধানীমুখী মানুষের ঢল নামে। ঢাকার বাইরের জেলা থেকেও হাজার হাজার মানুষ পুলিশি বাধা অতিক্রম করে রাজধানীতে পৌঁছানোর চেষ্টা করেন। শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। পরিস্থিতি তখন আর কোনো সাধারণ রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ ছিল না। কোটি কোটি মানুষের একটাই দাবি, স্বৈরাচারী সরকারের পদত্যাগ। কারফিউ, ব্যারিকেড কিংবা গুলির ভয় উপেক্ষা করে মানুষ এগিয়ে যেতে থাকে। আন্দোলনের চাপের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং ছোট বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে ভারতের উদ্দেশ্যে পালিয়ে যান। প্রায় 1.5 দশকের ফ্যাসিস্ট শাসনের অবসানের মধ্য দিয়ে শেষ হয় এক যুগের রাজনৈতিক অধ্যায়। 1 জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া যে আন্দোলন ধাপে ধাপে 9 দফা, তারপর 1 দফা আন্দোলনের রূপ নিয়েছিল, তার চূড়ান্ত পরিণতি ঘটে 5 আগস্ট। ছাত্রদের আন্দোলনে পরিণত হয় সর্বস্তরের মানুষের গণ অভ্যুত্থানে। অসংখ্য প্রাণের বিনিময়ে ক্ষমতার পালাবদল ঘটে, আর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হয় এক নতুন অধ্যায়। যে কারণে 5 আগস্ট শুধু একটি তারিখ নয়, জুলাই গণ অভ্যুত্থানের চূড়ান্ত দিন, আন্দোলনের বিজয়ের দিন এবং ইতিহাসের এক মোড় ঘুরানো মুহূর্ত আর মানুষের মুক্তির আন্দোলন। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।